একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি, আপনাদের সঙ্গে আছি আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭৯ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। এবং আজ আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান এবং আছেন তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক TIM নুরুল কবির। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাব, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখে নিতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে নিয়ে ছড়াচ্ছে একের পর এক গুজব। এ নিয়ে দৈনিক কালের কণ্ঠের দুটো ফটোকার্ড নকল করা হয়েছে। একটিতে দাবি করা হয়েছে সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে খালেদ মহিউদ্দিন জড়িত, আরেকটিতে খালেদ মহিউদ্দিনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল প্রতিটি দাবি মিথ্যা। দুটো ফটোকার্ডই ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে তৈরি করা হয়েছে। ওদিকে মধ্য দুপুরে চলন্ত মেট্রো রেলের রাডার ভেঙে পড়ে যাচ্ছে এবং মানুষ নিজের মুঠোফোনে সেটা ভিডিও করছে, এমন একটি ভিডিও আতঙ্ক ছড়িয়েছে। একসাথে অন্তত 11টি ফেসবুক পেজ থেকে ভিডিও ছড়ানো হলো। পরে দেখা গেল এটা AI দিয়ে বানানো। দর্শক, চলুন আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। দৈনিক কালের কণ্ঠে ডিজাইনের একটি ফটোকার্ড থেকে সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে নিয়ে ছড়াচ্ছে একের পর এক গুজব। একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন নাকি সাগররুনি হত্যাকাণ্ডের সাথে জড়িত। আরেকটি ফটোকার্ডে দাবি করা হলো ধর্ষণের অভিযোগে ডয়েচে ভেলে চাকরি হারিয়েছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল প্রতিটি তথ্য মিথ্যা। এ সমস্ত দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অপপ্রচারের উদ্দেশ্যে কালের কণ্ঠের ফটোকার্ড নকল করে এই ভুয়া ফটোকার্ডগুলো তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাডার ভেঙে মেট্রো রেল নিচে পড়ে যাচ্ছে, আর সবাই সেটা মোবাইলে ভিডিও করছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে ফার্ম গেটে মেট্রো রেলের রাডার ভেঙে পড়ে একজন নিহত। তবে যাচাই করে দেখা গেল প্রচারিত ভিডিওটি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। মিথ্যা এই ভিডিওটি ছড়িয়েছে আতঙ্ক। সম্প্রতি অনলাইনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বক্তব্যের একটি ভিডিও প্রচার হয়েছে, যেখানে নূরকে বলতে শোনা যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না, আওয়ামী লীগ ব্যাক করবে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল নুরুল হক নূরের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। গেল ২৬ অক্টোবর এক আলোচনা সভায় নুরুল হক নূরের দেয়া বক্তব্য থেকে একটি খণ্ডিত অংশ কাটছাঁট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে বাংলাদেশ টাইমসের একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন আপাতত কুমিল্লায় হতে যাচ্ছে বিভাগ। তবে যাচাই করে দেখা গেল বাংলাদেশ টাইমস এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, ডক্টর ইউনূসও এমন কোনো ঘোষণা দেয়নি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির একটি ফটোকার্ড নকল করে এটি ছড়ানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল AI দিয়ে বানানো ভিডিও বা পুরনো ভিডিওগুলোকে ইচ্ছা মতো মিথ্যা, চটকদার এবং উস্কানিমূলক ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে সেগুলো সত্য প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং মূলধারার গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১। মোটামুটিভাবে একটা ধারণা আমরা পেয়ে গেলাম দর্শক, যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, এবং যথারীতি আমরা ফটোকার্ড নকল হতে দেখছি গণমাধ্যমের, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নিখুঁত ব্যবহার গুজব ছড়ানোর ক্ষেত্রে, সেটাও কিন্তু খুব বড় আকার নিচ্ছে, আমরা সেটা টের পাচ্ছি। শুরুতেই বলছিলাম আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান এবং আছেন তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক TIM নুরুল কবির। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। প্রথমত, আমরা টানা গুজবের যেই পসরাগুলো দেখতে পাচ্ছি, আপনি হয়তো একটা প্যাটার্ন এরই মধ্যে খুঁজে পেয়েছেন, অনেকেই সেটা পেয়েছেন, যে যখনই কোনো ঘটনা ঘটে, কোনো একটা বিষয় ভাইরাল হয়, কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা সাংবাদিকরা প্রতিবেদন তৈরি করি, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু অপতথ্যের ডালপালা মেলছে। কিছুদিন আগে মেট্রো রেলের যে বিয়ারিং প্যাড পড়ে গেল, সেটার উপর ভিত্তি করে আজকে AI ফুটেজ দিয়ে গোটা মেট্রো রেল পড়ে যাচ্ছে, এরকম একটা ছবি। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বিভিন্ন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে, সেই হিসেবে খালেদ মহিউদ্দিনকে টার্গেট করা হচ্ছে গুজবের জন্য। কি বলবেন, আসলে মোটিভটা, উদ্দেশ্যটা আসলে কি হতে পারে এগুলোর পেছনে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই কন্টেম্পোরারি ইস্যুসগুলো যদি দেখেন বাংলাদেশের, ২-৩টা বিষয়গুলোতে খুব স্পষ্ট। এই আপনার মিথ্যা এই প্রপাগান্ডাগুলো চলছে ২-৩টা স্পেসিফিক ইস্যুকে কেন্দ্র করে। একটা হচ্ছে রাজনীতি, পলিটিক্যাল ইস্যুসকে কেন্দ্র করে,
পলিটিক্যাল বিষয়গুলোকে কেন্দ্র করে এই ধরনের অপতথ্য ছড়াছড়ি ফেসবুক এবং অন্যান্য মিডিয়াতে। 2 নম্বর হচ্ছে আপনার ধরেন রিলিজিয়াস কোনো সেন্টিমেন্টকে কেন্দ্র করে এই ধরনের অপতথ্য। 3 নম্বর কন্টেম্পোরারি বার্নিং ইস্যুস ইন বাংলাদেশ, ধরেন মেট্রো রেলের কথা বললেন অথবা সাংবাদিক খালিদ মহিউদ্দিনের কথা বলছেন, এরা এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে আপনার সাম্প্রতিক বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা। খালিদ মহিউদ্দিনের একটা বক্তব্য এবং বক্তব্যের প্রেক্ষাপটে তাকে নিয়ে এই ধরনের আপনার হলো যে ফেক তথ্য প্রদান করে সংবাদপত্র পরিবেশন বা কোনো একটি মেইনস্ট্রিম মিডিয়ার ফটো পেডকে আপনার হলো যে নকল করে এই ধরনের অপতথ্য ছড়ানো, এগুলোর একেবারেই উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। এবং আপনার হলো যে আরেক মিউট হয়ে গেছে বোধহয়। জি, বাংলাদেশে একটি বহুল প্রত্যাশিত একটি নির্বাচন হওয়ার পথে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক প্রপাগান্ডাগুলো বেড়ে গেছে, এবং এই রাজনৈতিক প্রপাগান্ডাগুলো মেইন স্ট্রিম হিসেবে তারা ওয়েপন হিসেবে নিয়েছে আপনার ফেসবুক, টুইটার বা সোশ্যাল মিডিয়াকে। এবং আপনি জানবেন যে এই অপতথ্যগুলো প্রচারের মাধ্যমে তাদের একটি উদ্দেশ্য আছে। এটা পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে, এখানে আপনার সমাজকে, মানুষকে বিভ্রান্ত করে এক ধরনের অ্যাজিটেশন, এক ধরনের উত্তেজনা, এক ধরনের অস্থিরতা পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা তারা চালাচ্ছে। এই ক্ষেত্রে তারা এআই বা তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়গুলোকে ব্যবহার করে এই ধরনের ফেক ভিডিওগুলো তৈরি করে জনমানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এবং বেশ কিছু এজেন্সির মাধ্যমে এগুলো ছড়াচ্ছে। তো এগুলো খুবই অ্যালার্মিং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোতে এটা খুবই একটি অ্যালার্মিং বিষয়। এবং আমি এখান থেকে আসলে কিছু পরামর্শ পরবর্তীতে জানার চেষ্টা করব, যাতে করে আসলে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়, কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা এবং আমরা জানি পুরোপুরি পথ বন্ধ করাটা অতটা হয়তো সহজ হবে না। জনাব টিআইএম নুরুল কবির, এর আগেও এই আয়োজনে আপনি ছিলেন এবং ধারাবাহিকভাবে কিছু পরামর্শ আপনার কাছ থেকে পাই, এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে একটা নজিরবিহীন গুজবের মধ্যে আমরা আছি, এবং সেই জায়গা থেকে 3 মাস পরে জাতীয় নির্বাচন সব কিছু ঠিকঠাক থাকলে এখন থেকেই তো আসলে খুব জোরে সোরে আসলে গুজবের বিরুদ্ধে একটা মুভমেন্ট আমাদের প্রত্যাশা ছিল, তেমনটা কি দেখতে পাচ্ছেন? এবং সেক্ষেত্রে আসলে কোনো শাস্তি কার্যকর হতে তো আমরা দেখছি না এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়গুলো অ্যাকচুয়ালি বাংলাদেশ কেন্দ্রিক না, আমি মনে করি এটা বিশ্বব্যাপী। এআই এখন একটা বড় ধরনের ঝুঁকির দিকে চলে গেছে, এবং ওপেন এআই যারা উদ্ভাবন করেছে তারা এই এআই দিয়ে আমেরিকান নির্বাচনকেও তারা বিভিন্নভাবে ম্যানিপুলেট করেছে, অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, অনেককে প্রভাবিত করেছে। ঠিক একই জিনিস পৃথিবীর অন্য দেশেও হচ্ছে। এবং আপনি যদি জানেন যে কানাডা বা সুইজারল্যান্ড বা নর্ডিক কান্ট্রিগুলোতে কম হচ্ছে কেন, কিছু কিছু ব্যাপারে এখানে বিভ্রান্তির মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে যে ফেক নিউজ ও প্রোপাগান্ডাগুলো বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আসে, মেইন মিডিয়াতে এগুলো আসে না। সো যে কারণে সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে অনেকে সতর্ক থাকে। এবং আপনি খুব ভালো করে জানেন যে আমাদের পাশের দেশ মিয়ানমারে একটা সময় তাদের মোবাইলে ডাটা ব্যবহার করা নিষিদ্ধ হয়েছিল, কিন্তু ফেসবুক ব্যবহার করা তাদেরকে উৎসাহিত করা হয়েছে। এর পিছনে একটা মাস্টার প্ল্যান ছিল। মাস্টার প্ল্যানটা ছিল ওই ফেসবুকের মাধ্যমে এমন সব প্রচারণা হয়েছে যে ওই দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যেটা গভর্নমেন্ট চাচ্ছিল যে বিশ্বাস করুক, এবং এই প্রচারণাগুলো এমন জায়গায় পৌঁছেছিল এটার ফ্যাক্ট চেক করার তাদের কোনো সুযোগ ছিল না। তখন তাদেরকে প্রভাবিত করেছিল এবং তাদের রিজিম চেঞ্জ করেছে। তো এই জাতীয় জিনিস কিছু আমরা বাংলাদেশের জন্য এটা অ্যালার্মিং, যেহেতু আপনি বলছেন 3 মাস পরে আমাদের জাতীয় নির্বাচনের হওয়ার একটা সম্ভাবনা আছে বা হতে যাচ্ছে। এই মুহূর্তে যথেষ্ট বিভ্রান্তি তৈরি করার জন্য এআই মডেলগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এবং আমাদের ইংল্যান্ডের কথা ধরেন, তাদের দেশেও কিছু নিয়ন্ত্রণ আছে কিছু ব্যবহার করার আগে। একটা শুধু বলবো, ইংল্যান্ডে যেটা করে, আপনি যদি ইয়েতে অর্ডার করেন, আমাদের অনলাইন শপিং সেন্টার যেটা আমেরিকায় আছে,
আমরা যেখান থেকে বই কেনাকাটা করি ওর জিনিসপত্র কেনাকাটা করি, ওখানে যেটা করেছে যদি ইউকে থেকে আপনি করেন তাহলে ওটার ফেশিয়াল রিকগনিশনটা আপনাকে আগে ওর কাছে দিতে হবে। দেওয়ার পরে সে আপনার পরিচয়টা জানবে, তারপরে আপনি অর্ডার দিতে পারবেন। এই যে বিষয়টা, এটা কিন্তু রাষ্ট্র করেছে, সুবিধা করে দিয়েছে আপনার ইয়েকে, এই অনলাইন শপিং মলকে। তো এই বিষয়গুলো আমাদের শিক্ষণীয়। আমরা বাংলাদেশে তথ্য প্রযুক্তিতে যথেষ্ট এগিয়ে আছি, আমাদের অনেক প্রযুক্তিবিদ আছে, আমাদের ইয়েরা আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেক টুলস আছে আমার জানা মতো, এবং দেশে একটা সোশ্যাল মিডিয়া বলেন বা ইন্টারনেট সুরক্ষা আইন আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমার কাছে মনে হয় যে আপনি যে প্রতিদিন ৭১ টিভি যে কাজটা করছে, এটা অত্যন্ত ভালো কাজ করছে, একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করছেন আপনারা, কিন্তু সরকারের সম্মিলিত কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না এখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও একটা প্রচেষ্টা আছে তাদের। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি, আমার সঙ্গে আমার অতিথিরা আছেন, আমরা আবারও আলাপ করতে চাই। অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আপনি খুব চমৎকার করে বিরতির আগে বলছিলেন এগুলো উদ্দেশ্য কি থাকতে পারে। আমরা বুঝতে পারলাম রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, পাশাপাশি দেশকে অস্থির করার একটা প্রবণতা আছে, এবং ভিউ বাণিজ্য বলতে যেটা আমরা বুঝি যে গুজব ছড়ানো হোক আর যে করেও হোক, ভিউটা বাড়াতে পারলে মনিটাইজেশন হয়ে কিছু টাকা আসবে, সেই লোভ থেকেও অনেকে রিউমার ছড়ায়। আপনার কাছে জানতে চাই পথগুলো বন্ধ করার উপায়টা কি, কোথা থেকে কাজটা শুরু করতে হবে। বলে রাখি এখন পর্যন্ত আসলে আমরা গুজব ছড়ানোর কারণে হাতে হাত করা পড়ানো হয়েছে, দৃশ্যমান হয়েছে শাস্তি, এরকমটা খুব একটা দেখিনি। জি জি, আপনি সত্যি বলেছেন। বাংলাদেশের যে ফেসবুক ব্যবহারিক সংখ্যা হচ্ছে প্রায় 68 মিলিয়ন পিপল ফেসবুক ব্যবহার করে, এবং যারা ফেসবুক ব্যবহার করছেন তারা ধরেন ইনোসেন্টলি ফেসবুক ব্যবহার করেন অনেকেই ইউজারের মধ্যে, এবং এখানে দেখবেন যে আপনার একেবারে হাইলি এডুকেটেড মানুষও ফেসবুক ব্যবহার করে, আবার ধরেন যে আপনার যারা অশিক্ষিত মানুষ তারাও ফেসবুক ব্যবহার করে। কিন্তু খবরগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, এবং এই খবর ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে কিন্তু এই বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আর কি বাংলাদেশে। তো আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে আসলে আপনি যথার্থ বলেছেন যে ভিজিবল কোনো পানিশমেন্ট কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি, এবং আপনি ইউরোপ এবং আমেরিকান কনটেক্সটে যদি বাংলাদেশকে বিবেচনা করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলার বাহিনী এতটা টেকনোলজিক্যালি এতটা আপনার ওয়েল স্কিলড বা অ্যাডভান্স না, যতটা আপনার যারা এই প্রপাগান্ডাগুলো চালায় তারা কিন্তু আপনার খুবই এক্সপার্ট, স্কিলড, এবং কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এটাকে টেলিকাস্ট করতে হয়, এটা কিন্তু তারা খুব ওয়েল অর্গানাইজড ভাবে করে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতটা আমার কাছে মনে হয়নি যে তারা ওয়েল ইকুইপড বা ওয়েল স্কিলড। তারা ওয়েল স্কিল না। আপনি যদি থানাতে যান একটা জিডি করার জন্য, একজন মানুষকে প্রায় 3-4 আওয়ার্স ওয়েট করতে হয়, বিকজ অফ একজন থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা 2 ঘন্টা 3 ঘন্টা নেয় একটা জিডি করতে সাধারণত। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে কি ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যে আন্ডার ডেভেলপ কান্ট্রি, আমরা যে তৃতীয় বিশ্বের দেশ, এগুলো বোঝা যায়। সুতরাং এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে রাষ্ট্র খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে, রাষ্ট্রকে ভিজিবল পানিশমেন্ট দিতে হবে, শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে টেকনোলজিক্যালি ওয়েল ইকুইপ করতে হবে। আপনার একটা উইংই থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর, যে উইংটা শুধুমাত্র টেকনোলজিক্যালি তারা এক্সপার্ট, তারা সলিউশন করার চেষ্টা করবে, ট্রেস আউট করার চেষ্টা করবে। বাট আমাদের এতটা মনে হয়নি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এতটা ওয়েল অর্গানাইজডলি তারা ওয়েল ইকুইপড হয়েছে, বা আপনার হলো যে টেকনোলজিক্যালি ভেরি সাউন্ড, এটা অ্যাপারেন্টলি মনে হয় না। রাষ্ট্রকে এখানে দায় মুক্তির কোনো সুযোগ নেই। আমরা মোটামুটিভাবে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম। রাষ্ট্রকে দায়িত্ব তো নিতে হবে, একই সঙ্গে পানিশমেন্টগুলো দৃশ্যমান করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আসলে দায়িত্ব পালন করবে তাদেরকেও প্রযুক্তিগত সক্ষমতা থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা আসলে যারা এই কাজগুলো করেন সেই মানুষগুলোকে চিহ্নিত করাটাও তো ইম্পর্টেন্ট। এক্ষেত্রে যেন টিয়া নুরুল কবি, আপনার কাছে দুটো বিষয় একটু জানবো। প্রথমত ঠিক সমাধানের উপায়টা আসলে কি হতে পারে। আপনি একটা চমৎকার করে বলেছেন অস্ট্রেলিয়া যেরকম 16 বছরের নিচে কাউকে এখন আর ফেসবুক খুলতে দিচ্ছে না। আপনি বললেন যে আমরা যদি এটা ফেস রিকগনিশন নিয়ে কোনো কিছু খুলি আমাদের আইডেন্টিটি সেখানে থাকছে। এর বাইরে ডিজিটাল লিটারেসির কথাও তো সবাই বলে, আর কি যুক্ত করবেন আপনি? না, আপনি লাস্টে যে কথা বলেন ডিজিটাল লিটারেসি, বা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের আপামর জনসাধারণের কাছে ততটা ভাবে ছড়িয়েছে তা না। আমরা অনেকেই
আমাদের তৃণমূল পর্যায়ে মানুষও আজকে আপনার স্মার্টফোন ব্যবহার করে, ইন্টারনেট কানেক্টিভিটি আছে, তার মধ্যে দিয়ে কিন্তু এই ধরনের অপতথ্য প্রচারের সুবিধা অনেক বেড়েছে। বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা মাইক্রো লেভেলে কিছু আলোচনা করেছি, ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, ধরেন ভিয়েতনামের যুদ্ধ 60-এর দশকে হয়েছে, তখন কিন্তু তথ্য প্রযুক্তি ছিল না, কিন্তু সেখানে যুদ্ধে একটা দেশ আরেকটা দেশের উপরে আক্রমণ করেছে এবং তাদেরকে দখল করেছে জায়গা। তো এই যে বিষয়গুলো হয়েছে, এখন দেখেন এইভাবে কিন্তু এক দেশ আরেক দেশকে দখল করতে যায় না। এখন নতুন উপায় হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, এবং এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া দেখছেন এগুলো এখন কিন্তু পারপাসফুলি বিভিন্ন দেশের উপরে, আমাদের মতো যারা তৃতীয় বিশ্বের দেশ, এই সমস্ত দেশ অথবা যে সমস্ত দেশকে স্ট্র্যাটেজিক্যালি ভূ রাজনীতিতে তাদেরকে ঘায়েল করতে হবে, সেই জায়গাগুলোতে কিন্তু এখন প্রযুক্তির এবং এআই ব্যবহার এত চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে যে আপনার বিশ্বাসও করতে কষ্ট হবে যে এটা রিয়েল না এটা ফেক। তো এই জায়গাতে কিন্তু পেট্রোনাইজেশন যারা করছে তারাও কিন্তু অপরাধী, কিন্তু তাদেরকে আপনি কিভাবে ধরবেন? তারা তো ধরাছোঁয়ার বাইরে। এই কারণে আমার মনে হয় ন্যাশনাল লেভেলে আমাদের একটা স্ট্র্যাটেজি থাকা উচিত। আমাদের আইন আছে, আমাদের পুলিশ বাহিনীর এবং র্যাবের সক্ষমতা আছে, আমি জানি তাদের একটা ইউনিট আছে, সাইবার সিকিউরিটি ইউনিট, বাট তারা কতখানি কাজ করছে, তাদেরও তো প্রশিক্ষণ দরকার, তারও তো টেকনোলজি যখন ইভলভ করছে তখন তাদেরকে নিয়মিত আপডেট করানো দরকার। এই জায়গাগুলোতে দরকার। আর একটা হচ্ছে দৃশ্যমান করা, যে যারা অপরাধ করছে তাদেরকে খুঁজে বের করার উপায় খুব কঠিন না, আইপি অ্যাড্রেসগুলো বের করলেও অনেকটা ধরা যায়। দেশের বাইরে থেকে যারা আছে তারাও করছে, কিন্তু তাদেরকেও ধরেন শাস্তির আওতায় আনতে গেলে আপনাকে আইপি দিয়ে দেশ বের করে সেই দেশের সাথে ইন্টারপোলে কাজ করে, আসলে দেশের মধ্যে যারা করছে সেটাও তো খুব দৃশ্যমান আমরা করতে পারি না শাস্তিটা। অনেক ধন্যবাদ আপনাদেরকে।